ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স অ্যাগেন টু দ্য চ্যানেল। আজ আমরা আর একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটার নাম হচ্ছে দ্য ল্যান্ড অফ দ্য হাফ হিউম্যানস। লেখক মণিপুরী লেখক তাংজাম আইবোপিশাক, যার একটা টেক্সট নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি আগেই। এই টেক্সটের ট্রান্সলেশন করেছেন রবিনেস এন গ্যাংগম, যার কবিতাও আমরা কোনো এক সময় আলোচনা করব। তো কবিতাটার নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে কবিতাটা খুব একটা ইজি কবিতা নয়, এবং খুব স্বাভাবিকভাবেই সেই কবিতার ভেতরের যে কথাগুলি সেগুলিকে যখন আমরা বুঝবো তখন সত্যি সত্যিই বুঝতে পারবো যে কবিতাটি খুব একটা সাধারণভাবে লেখা কবিতা নয়, এবং কেন এই অসাধারণ কবিতা বা কেন এই জাতীয় লেখা আসছে সেটা আমরা খানিক বাদেই বুঝতে পারবো যদি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আমরা একটু দেখি। যে দ্য নর্থ ইস্ট রিজিয়ন অফ ইন্ডিয়া কনসিস্টস অফ দ্য স্টেটস অফ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা। এবং এই যে নর্থ ইস্ট যেটা রিপ্রেজেন্ট করছে এটা একটা হোমোজিনিয়াস গ্রুপকে রিপ্রেজেন্ট করে, অ্যাজ এভিডেন্স বাই দ্য ডাইভার্স নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন, socio-cultural practices and tribal religious affiliations. The literature from this region, however, does dominantly talk about terror, altered landscapes, subjugated lives, belonging, and in particular instances of violation of human rights. যখন বিষয়বস্তুগুলোই এইরকম হয়ে যায় স্বাভাবিকভাবে তার পরিপ্রেক্ষিতটাও অন্যরকমভাবে আসে। শুধু তাই নয়, এই যে এখানকার যে জীবনযাত্রা, দিস আর এফেক্টেড বাই AFSPA, আর্মড ফোর্সেস অফ স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট, যেটা এক্সটেন্ড টু 6 ইন্ডিয়ান স্টেটসের মধ্যে রয়েছে। তার মধ্যে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং জম্মু কাশ্মীর পড়ে। সেন্টার উইথড্রু ইন মেঘালয় অন April 1, 2018। খুব একটা যে পুরনো তা নয়, 2018 সালের 1 এপ্রিল এটা সেন্টারটা হয়েই যায় হচ্ছে মেঘালয়। These places were declared as disturbed areas by the government, primarily due to disputes between communities pertaining to racial, linguistic, and religious differences, and subsequently saw considerable military control. Cases of the army intervening into socio-cultural life of people and extending into violence were subsequently reported, leading to mass protests. Airam Sharmila's hunger strike, যেটা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, শুধু তাই নয়, দ্য নিউড পাবলিক প্যারেডস অফ উইমেন ফ্রম মণিপুর, যেটা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল, occupied front pages of media discourses for decades. Disturbed political ambience, marginalization, neglected ethnicity, the trauma of a rape, loss of lives have produced a poignant over of regional literature. সুতরাং এটা বোঝা যাচ্ছে যে রিজিওনাল লিটারেচারের এই যে প্রভাবগুলো, বিশেষত যেটা এই আর্মড ফোর্সেস স্পেশাল প্রোটেকশন অ্যাক্টের মধ্যে যে স্টেটসগুলো পড়ছে তাদের লোকজনের ওপরে যে প্রভাব, সেই প্রভাবটাই কিন্তু লিটারেচারে রিফ্লেক্টেড হচ্ছে। এবং সেখানে যখন একটি রেপকে কেন্দ্র করে কোনো একটা বিষয় লেখানো হচ্ছে, যখন প্রচণ্ড ডিহিউম্যানাইজিং এফেক্টকে দেখানো হচ্ছে, খুব স্বাভাবিকভাবে কিন্তু পোয়েটরা বা লিটারেচার যারা তৈরি করছেন তারা কিন্তু চুপচাপ বসে থাকবেন না, তাদের মস্তিষ্কে কিন্তু ওটা ভালো রকমভাবেই কাজ করবে। সুতরাং এই জাতীয় বিষয়বস্তু যখন আসছে তখন হোয়াট ডু ইউ এক্সপেক্ট আউট অফ দিস পোয়েম, যে কবিতাটা আমরা পড়বো সেটাও কিন্তু খুব একটা কি বলবো, এই জাতীয় জিনিসপত্রগুলো সেখানে আমরা আশা করতে পারি। এই যে কবিতাটা আমরা পড়ছি, দ্য ল্যান্ড অফ দ্য হাফ হিউম্যানস, এটা নেওয়াই হয়েছে অ্যান্থোলজি অফ কন্টেম্পোরারি পোয়েট্রি ফ্রম দ্য নর্থ ইস্ট বলে একটা কালেকশন থেকে। এটা প্রেজেন্ট করছে কি অ্যান ওভারভিউ অফ দ্য সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অফ দিস নেটিভ ল্যান্ড থ্রু দিস পোয়েম। The Land of the Half Humans is an attempt at constructing alternate myths of violent episodes, narratives that employ complex discursive strategies for countering dehumanizing certain communities and lives. যেখানে কিছু কমিউনিটি বা লাইফকে ডিহিউম্যানাইজ করা হচ্ছে তার এগেনস্টে এটা বলার চেষ্টা করছে সম্ভবত আইবোপিশাক। কিভাবে বলছেন, কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা আমরা জানবো আস্তে আস্তে। এবং যেহেতু এই যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি 1997 সালে, মডার্ন মণিপুরি পোয়েট হচ্ছেন তাংজাম আইবোপিশাক। হিজ পোয়েট্রি ব্রেক্স শার্পলি অফ হিজ প্রেডিসেসর্স ইন দ্য থিম অ্যান্ড স্টাইল। আগের মতো যারা লিখতেন তাদের মতো তিনি লেখেননি। মণিপুরি পোয়েটস বিফোর হিম ওয়ার সেলফ অ্যাবসর্বড উইথ হোয়াট ইজ বিউটিফুল, ন্যাচারাল, ফ্যান্টাস্টিক অ্যান্ড অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ। হি ইজ অকুপাইড উইথ দ্য আগলি, দ্য রিয়েল অ্যান্ড দ্য অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ। His realistic poetry is satirical, anti-romantic and anti-ideal. ফলে পুরোপুরি উনি আগের যারা লিখে গেছেন তাদের থেকে আলাদাভাবে কিছু একটা তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং সেই চেষ্টাটা তার মধ্যে ছিল বলেই কবিতাটা পড়তে গিয়ে আমাদের একটা অস্বস্তি হচ্ছে, যেটা ন্যাচারাল বিউটি, রোম্যান্টিক কনসেপ্ট নিয়ে লেখা নয়। He never allows himself the luxury of believing in a beautiful past or a better future.
He dumps on the reader one horrible image after another to show that the world we are living is a bleak without any promise of redemption. ফলে যেখানে খুব একটা ভালো প্রমিস পাওয়া যায় না, খুব একটা রোম্যান্টিক আইডিয়াকে তোমাকে দেখানো হবে না, যেখানে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে দিস ইজ আ ওয়ার্ল্ড অফ পেইন অ্যান্ড দ্য পেইন ইজ ভেরি মাচ রিফ্লেক্টেড থ্রু দ্য পোয়েম, থ্রু দ্য লাইন্স। অবশ্যই এরপরে আমরা কবিতাটা লাইন বাই লাইন শুনতে শুরু করব। তার আগে একটা ছোট্ট ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউটা সম্পর্কে আমি বলি যে ইন্টারভিউটা 2006 সালের 13 এপ্রিল নিয়েছিলেন। উনিও আরেকজন বিখ্যাত মণিপুরি রাইটার, ট্রান্সলেটর, স্ক্রিপ্ট রাইটার, নাম হচ্ছে এই যে এখানটায় দেওয়াই আছে, কিম ফ্যাম সিং ননকিন রে। ইনি আইবোপিশাকের ইন্টারভিউ নিয়েছিলেন এবং এখানে স্পষ্টভাবে দেখানো আছে যে যখন প্রশ্নটা করছেন হোয়াট আর দ্য সোর্সেস অফ ইউর ইন্সপিরেশন, হোয়াট আর দ্য থিমস দ্যাট রিকার মোস্ট ইন ইউর পোয়েট্রি, তো আইবোপিশাক জবাব দিয়েছিলেন দ্য সোশিও পলিটিক্যাল প্রবলেমস অফ মণিপুর ফ্রম দ্য মেজর সোর্স অফ মাই ইন্সপিরেশন. I'm always caught up in this issue, naturally the misery and hardship of the common people caused by the rotten system, corruption in all sections of the society and the government. The evil nature of man and the resulting moral bankruptcy, insurgency and its repercussions, ethnic crisis and the consequent killings, fanaticism and terrorism are some of the major themes of my poetry. যেখানে বিষয়বস্তুগুলোই এই রকম ভয়ঙ্কর, একটু বিপদ উদ্রেক বা খোঁচা দেওয়ার মতো এমন কিছু ইস্যুস যেগুলি খুব স্বাভাবিকভাবে মানুষ ভালোভাবে নিতে পারে না, তাহলে তার কবিতার বিষয়বস্তু যদি এরকম হয়, স্বাভাবিকভাবে তার মস্তিষ্ক থেকে তো সেই রকম ভাষাই বেরোবে বা সেই জাতীয় জিনিসপত্রই আসবে যেটা আমাদেরকেও মানে রিডারদেরকেও একটা শক দেবে। এবার আমরা কবিতার লাইন বাই লাইন আসবো। প্রথম 1 থেকে 5 নম্বর লাইন পর্যন্ত আমরা যাই। কি বলা হচ্ছে সেখানে, ফর 6 months জাস্ট হেড উইদাউট বডি, 6 months only body without head. Has anyone seen a land inhabited by these people? No, I have. It's not a folk tale. I not only saw, but I have seen that land. যদি এক্সপ্লেনেশনের পার্টে যাই, প্রথম পার্টটা সেখানে একটা ডার্ক হিউমার রয়েছে এবং তার কারণটাকে, ডার্ক হিউমার বলতে এমন একটা ল্যান্ডকে দেখানো হচ্ছে যেখানে জাস্ট হেড উইদাউট বডি এবং 6 months only body without head. স্বাভাবিকভাবেই যদি 6 মাসের জন্য হেড উইদাউট বডি হয় এবং 6 মাসের জন্য অনলি বডি উইদাউট হেড পড়ে থাকে, তাহলে সেটা একটা ডার্ক হিউমারই বটে, কারণ আমরা সাধারণ মানুষ সম্পর্কে যে জানতে চাইছি না বা বলছেন না সেটা কিন্তু স্পষ্ট। শুধু তাই নয়, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ কি এখানে কাজ করছে কিনা সেটা দেখতে হবে, কারণ ওনার পরে উনি বলছেন, জিজ্ঞাসা করছেন, ইটস অ্যান এক্সক্লামেশন রাদার, নো আই হ্যাভ, ইটস নট এ ফোক টেল, আই ইউ নট অনলি স বাট হ্যাভ সিন টু দ্যাট ল্যান্ড। এটা যেন একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় আসছে যে তুমি এরকম দেখোনি, আমি দেখেছি। সো এটা ফোকটেল নয় কিন্তু, তাহলে এই যে ফোকটেলের কনসেপ্টটাকে উনি টেনে নিয়ে আসলেন, নিয়ে এসে রিয়েলিটিটাতে দেখাচ্ছেন, ফলে এই যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে কাজ করে যাবে যে হ্যাঁ, উনি যখন বলছেন, পোয়েট যখন বলছেন এরকম হতে পারে। এবার এই যে একটা অদ্ভুত রিয়েলিস্টিক ইমেজ আমাদের প্রথম থেকেই মগজের মধ্যে টুসে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। So, it is not a folktale that you are going to experience, rather it is the truth, a version which is very, very serious. এবং সেই জন্য এখানে বলছে হোয়াট ইজ দ্য ফোকাস দেন, তাহলে ফোকাসটা কি? ফোকাসটা অবশ্যই তার ল্যান্ড, যে মণিপুর, ডিস্টার্বড মণিপুর, পিপল হু আর অলসো ডিস্টার্বড, এই ডিস্টার্বড ল্যান্ডটাকে তুলে ধরাটাই তার উদ্দেশ্য। এবং তিনি বোঝাচ্ছেন একটা সিম্বলের মোড়কে, একটা মেটাফোরের মোড়কে, সেই মোড়কটা এমনভাবেই ওনার ক্ষেত্রে কাজ করছে যে উনি বোঝাচ্ছেন যে দেখো বাবু, এটা কিন্তু আসল ব্যাপার, এটা বিশ্বাসযোগ্য, এবং সেখানে কিন্তু তোমরা এটা মনে করো না যে অন্য কোনো একটা ঘটনা এখানে দেখাচ্ছে, এটা আসলে একটা ফোকটেল, এটা আদৌ কিন্তু ফোকটেল নয়। সুতরাং আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি, সেইটাই উনি এখানে বোঝাচ্ছেন যে নো, আই হ্যাভ টু দ্যাট ল্যান্ড। নেক্সট যে লাইন্সগুলো রয়েছে, লাইন 6 থেকে 12, 6 নম্বর থেকে 12 নম্বর লাইনে কি বলছে, ফর 6 months to talk and to eat is their work, like a milestone grinding. The following 6 months Bhima devouring and Shokuni suffering, for the headless body only shitting is its share. The head talks, eats, drinks, just talking, eating, drinking, while the body is working, laboring, shitting. Work, labor, shit, and to sweat and be born weary in the land of the hub body. আবারও এক্সপ্লেনেশনের পার্টে যদি আমরা প্রথম পার্টটা দেখি যে কি বোঝাতে চাইছে, হোয়াট ডু দ্য ফ্রেজেস সিগনিফাই, ভিমা ডিভারিং, শকুনি সাফারিং,
ভালো করে লক্ষ্য করে দেখা যাবে যে 6 মাস তারা 6 months টু টক অ্যান্ড টু ইট ইজ দেয়ার ওয়ার্ক, কথা বলা এবং খাওয়া, এটাই হচ্ছে তাদের কাজ। লাইক এ মাইলস্টোন গ্রাইন্ডিং, উনি তুলনা করছেন এখানে একটা সিমিলি ব্যবহার করছেন উনি মাইলস্টোন গ্রাইন্ডিংয়ের সাথে তাদের কথা বলা এবং খাওয়াটাকে যারা পেশাই করছে। মাইলস্টোন গ্রাইন্ডিংয়ের ইমেজটা আমি এখানে দেখিয়ে দিলাম, যে যেন তারা পেশাই করছে, যে সে পেশাই করার মতো তাদের মনে হচ্ছে কথা বলাটা, চিবিয়ে চিবিয়ে বলা। দ্য ফলোয়িং 6 months ভীমা ডিভারিং অ্যান্ড শকুনি সাফারিং। প্রথম কথা হচ্ছে ভীমা ডিভারিং বলতে ভীমার মানে দুটোই ক্যারেক্টার, মহাভারতের দুটি ক্যারেক্টারকে উনি তুলে নিয়ে এসেছেন, যেখানে ভীমার খাবারের সাথে তুলনা করছেন তাদের খাবারটা, এবং শকুনির সাফারিংয়ের সাথে তাদের সাফারিংটা তুলনা করছেন। ভীমার খাবারটা ঠিক আছে, চলো লার্জ অ্যামাউন্ট বলে সেটা হতে পারে, ওয়াই শকুনি সাফারিং, এখানে সাফারিং হিরো হিসাবে শকুনিকে দেখানো হয়েছে, যে যেভাবে তার ফ্যামিলিকে ডিসিভড করে আলটিমেটলি তাকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করেনি, এবং সেই জায়গা থেকেই শকুনির প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা তৈরি হয়েছিল। শকুনি সে পুরো জিনিসটাকে তৈরি করে নিজের চক্রব্যূহের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করেছিল। এই সিগনিফিক্যান্ট পয়েন্টটা কিন্তু এখানে আছে। সুতরাং শকুনির পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে সাফারিংয়ের লেভেলটাকে বোঝানোর জন্য, ভীমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে খাবারের লেভেলটাকে বোঝানোর জন্য এখানে দুটো মহাভারতের ক্যারেক্টারটাকে নিয়ে আসা আছে। নিয়ে আসার আর একটা উদ্দেশ্য হচ্ছে স্কেলটাকে গ্র্যান্ড করা। কারণ এই স্কেলটা যদি শুধুমাত্র একটা ছোট্ট লিমিটেশনের মধ্যে থেকে যেত তাহলে হয়তো আমরা ওইভাবে চিন্তা করতাম না। এই স্কেলটাকে আর একটু বাড়িয়ে দেওয়া ছিল মূল উদ্দেশ্য, সেই জন্য ভীমা এবং শকুনিকে নিয়ে আসা। ফর দ্য হেডলেস বডি অনলি শিটিং ইজ ইটস শেয়ার। এবার খাওয়া হয়ে গেলে পরে যে হেডলেস বডিটা, তার আর কোনো কাজ থাকে না, সে শিট করায়, মানে এক্সক্রিশনটাই হচ্ছে তার মূল বক্তব্য। দ্য হেড টক্স, ফলে এখানটায় কি হচ্ছে, ক্লাসিফিকেশন বা ডিফারেন্স দেখানো হচ্ছে বিটুইন হেড অ্যান্ড বডি। প্রথম কথা তো দুটো ক্লাসিফাই করা হচ্ছে, একটা হেড আর একটা বডিতে, যেটা সামটাইমস হেড রিপ্রেজেন্টস দ্য ইন্টেলিজেন্স, বডি রিপ্রেজেন্টস দ্য ইমোশন, হতে পারে, সেটা হতে পারে। তো এখানে আর একটা জিনিসও দেখানো হচ্ছে যে ডিফারেন্সটা কোথায়। যেমন হেড কি করে, টক্স, ইটস, ড্রিঙ্কস, জাস্ট টকিং, ইটিং, ড্রিঙ্কিং, আর কোনো কাজ নেই। ওয়াইল দ্য বডি ইজ ওয়ার্কিং, লেবারিং, শিটিং, ওয়ার্ক, লেবার, শিট। এবার অ্যান্ড টু সোয়েট অ্যান্ড বি বোন ভেরি, এবার এই যে কাজ করে একেবারে বোন ভেরি হয়ে যাওয়া, থিনে পাতলা আরও গা হয়ে যাওয়া, এটা হতে পারে যে ওই মুহূর্তে মণিপুরে যে ঘটনাগুলি চলছে, যে ইনসার্জেন্স চলছে বা যে অ্যাটাকের পরিপ্রেক্ষিতটা আসছে, কমিউনিটি রায়াটস হচ্ছে, এর ফলে কী হচ্ছে, যারা হেড, যারা ইন্টেলিজেন্স, যারা গভর্নিং বডি, তারা কিন্তু আর কোনো কাজ করছে না। এবার যারা খেটে খাওয়া মানুষ, যারা মজদুর, যারা মণিপুরের যে সমস্ত লোকজন যারা কাজ করে খায়, যারা লেবার, তারা কিন্তু খাটতে খাটতে তাদের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট ফ্রম দ্য পার্ট অফ the reflection as a symbol. It is a symbolic representation. কোনো ক্ষেত্রে সেটাকে আমরা মেটাফরিক্যাল ব্যাকগ্রাউন্ডেও হিসাব করে ধরতে পারি। এইটা হচ্ছে সেই মেটাফরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা হেড এবং বডির মধ্যে পার্থক্য করে দেখানো হচ্ছে। এই জন্য বলছে ইন দ্য ল্যান্ড অফ দ্য হাফ বডি, কারণ হেড তো নেই, অথবা হেড থাকলে বডি নেই, সেই জন্য হাফ বডি। এখানে হিউম্যান বিংকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে। এই থ্রু ডিহিউম্যানাইজিং তারা আরও স্পষ্ট করতে চাইছে, মানে কবি আরও স্পষ্ট করতে চাইছে তৎকালীন পরিস্থিতিতে বা মণিপুরের বর্তমান অবস্থাটাকে। পরের লাইনগুলোতে আমরা যাই, যেখানে লাইন 13 থেকে 30, এটা অনেকটা সেগমেন্ট আছে, যেহেতু এখানে কোনো গ্যাপ ছিল না বলে পুরো লাইন কটাকে একসাথে এক জায়গায় আনা। ডু উইমেন লিভ ইন দ্যাট ল্যান্ড, খুব গুরুত্বপূর্ণ একটা, যে এখানে কি মহিলারা বসবাস করেন। হোয়াট ডাজ দ্য স্পিসিস অফ উইমেন লুক লাইক, তাহলে উইমেনরা যদি বাস করে তাহলে কেমন দেখতে হবে। দেয়ার আর উইমেন, দেয়ার আর চিলড্রেন, the same goes for women too, half and half body. They have long hair like the women of our land. They are big, tall, buxom. Buxom মানে প্রোট্রুডেড, লার্জ, মানে যাদের ব্রেস্ট ঠেলে বেরিয়ে আসছে, হিউজ ব্রেস্টেড, এইরকম বাক্সম বলতে বোঝায়। অ্যাজ ফর ক্লোথস দে হাং দেম বিলো দ্য ওয়েস্ট। A body hidden by clothes is not permitted by the law of the land. When the body dwells for 6 months, it's springtime for them. Since the bodies are headless, when the men and women cohabit, they are not fastidious. The head only gives birth within 6 months. Besides talking and eating, the mouths of the women also deliver babies. The women have more attributes than the men. That is why the women have no teeth. God created them with ingenuity. Okay, explanation part এ আসলে পরে আমরা প্রথম দেখতে পারবো এখানে উইমেনদের ডেসক্রিপশনটাকে দেখানো হচ্ছে। কি রকম ডেসক্রাইব করছে, যে এই যে দেয়ার আর উইমেন, দেয়ার আর চিলড্রেন। The same goes for women too, half and half body. They have long hair like the women of our land. তাহলে এটা একটা পয়েন্ট। They are big, tall, buxom, এটা আর একটা পয়েন্ট।
অ্যাজ ফর ক্লোথস, তার মানে তাদের অ্যাপিয়ারেন্সের সম্পর্কে বলছে এবং তাদের ক্লোদিং হ্যাবিট সম্পর্কে বলা হচ্ছে। দে হ্যাং দেম বিলো দ্যার ওয়েস্ট, বেশ ভালো কথা। আ বডি হিডেন বাই ক্লোথস ইজ নট পারমিটেড বাই দ্য ল অফ দ্য ল্যান্ড। ইন্টারেস্টিং না এটা লাইনটা, যে এ বডি হিডেন বাই ক্লোথস ইজ নট পারমিটেড বাই দ্য ল অফ দ্য ল্যান্ড। কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে ওই যে নিউড প্যারেড, সেই প্যারেডটার রেফারেন্সটা উনি টানতে চাইছেন, যে লুক অ্যাট দ্য সিচুয়েশন সিনারিও অফ মণিপুর or Nagaland or Mizoram, the amount of attack, the amount of pressure to the common people by the governmental forces, এটার বিরুদ্ধে কিন্তু উনি এই জায়গাটা তৈরি করতে চেয়েছেন যে বডি হিডেন বাই ক্লোথস ইজ নট পারমিটেড বাই দ্য ল অফ দ্য ল্যান্ড। ওয়েন দ্য বডি ডুয়েলস ফর 6 months, ইটস স্প্রিং টাইম ফর দেম। তাহলে স্প্রিং টাইমটা 6 months, যখন এই স্প্রিং টাইমটা দিয়ে বোঝাতে চাইছে হয়তো ইটস এ ন্যাচারাল টাইম, ইটস এ প্লেজার টাইম। Since the bodies are headless, when the men and women cohabit, they are not fastidious. খুব আবার একটা খোঁচা দিচ্ছেন এখানে, যে বডিজ যেহেতু হেডলেস, মেন অ্যান্ড উইমেন একসাথে থাকতে গেলে তারা ফ্যাস্টিডিয়াস নয়, খুঁতখুঁতে স্বভাবের নয়, কারণ যেহেতু তারা হেডলেস। সুতরাং হেড থাকলে পরে ইন্টেলিজেন্স আসবে, সেখান থেকে কথোপকথন আসবে, ফলে ফ্যাস্টিডিয়াস হওয়ার কোনো জায়গা থাকবে না। তারা প্রতিবাদ করবার ক্ষমতাটা হারিয়ে ফেলছে, তাদেরকে হারিয়ে ফেলানো হচ্ছে। দ্য হেড অনলি গিভস বার্থ উইদিন 6 months, তাহলে হেড এখানে 6 মাসের মধ্যে গিভ বার্থ করছে। বিসাইডস টকিং অ্যান্ড ইটিং, দ্য মাউথস অফ উইমেন অলসো ডেলিভার বেবিজ। তাহলে টকিং এবং ইটিং ছাড়া তারা মুখ দিয়ে বেবি ডেলিভারও করছে। তাহলে রিক্রিয়েশন হচ্ছে, প্রোডাক্টিভিটি হচ্ছে থ্রু মাউথ। হ্যাঁ, এবার এইটা অবশ্যই একটা সাররিয়ালিস্টিক কনসেপ্ট হতে পারে না, এরকম হতে পারে না যেটা মুখ দিয়ে বেবি ডেলিভার করাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আবারও এই জিনিসটাকে ইচ্ছাকৃতভাবে হিটিং সিচুয়েশনে নিয়ে আসা হচ্ছে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে সাধারণ জিনিসটাকে ডিস্টর্ট করার মাধ্যমে, এই উইমেনদের ডেসক্রিপশনের মাধ্যমে কবি আঘাত হানতে চাইছেন সেই পরিপন্থী বা সেই জায়গাটাকে, যে জায়গাটা অত্যন্ত কংক্রিটভাবে সেই সমাজের উপরে গেড়ে বসেছে, বাই দ্য ফোর্স, বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, বাই সাম পিপল, সেটাকে উনি আঘাত করতে চাইছেন। দ্য হেড অনলি টকিং, যেটা বিসাইডস টকিং অ্যান্ড ইটিং, দ্য মাউথস অফ দ্য উইমেন অলসো ডেলিভার বেবিজ। দ্য উইমেন হ্যাভ মোর অ্যাট্রিবিউটস দ্যান দ্য মেন। এটাও একটা কথা যেখানে ফিমেল সোসাইটি, যে সোসাইটিটাকে এখানে বর্ণনা করা হচ্ছে, যে সেখানে ফিমেলদের কিন্তু অনেক বেশি গুরুত্ব রয়েছে, অ্যাট্রিবিউট রয়েছে এই সোসাইটিতে, কারণ তারা অনেক বেশি অ্যাডামেন্ট হয়ে আসছে, তারা অনেক বেশি প্রোগ্রেসিভ হচ্ছে, তারা অনেক বেশি দে আর স্টেপিং ফরওয়ার্ড টু ডু সামথিং। এই জন্য হয়তো অ্যাট্রিবিউটের পয়েন্ট অফ ভিউটা এখানে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ ওয়াই দ্য উইমেন হ্যাভ নো টিথ। এবার মজাদার কথাটা এখানে, এই যে দ্যাট ইজ ওয়াই দ্য উইমেন হ্যাভ নো টিথ মানে কি, কেন নেই কেন? ফার্স্ট অফ অল দের অ্যাট্রিবিউটসটা তাদের বেশি, শুধু সেই কারণের জন্য নয়, যেহেতু তারা মুখ দিয়ে ডেলিভার করে বেবি, সেই জন্য আয়রনিক্যালি উনি এই পয়েন্টটাকে ঠুকছেন যে তাদের সিগনিফিকেন্সটা কেমন, যে তাদের এই অ্যাট্রিবিউট করা মানে তাদের সিগনিফিকেন্সটাকে আমরা বুঝতে পারছি, সেই সিগনিফিকেন্সের লেভেলটা কেমন, এবং সেইখান থেকেই আসছে আয়রনিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা, যে তাদের দাঁত নেই কারণ তারা ডেলিভার করতে পারছেন, বেবি ডেলিভার করতে পারছে। এটার অন্য দিক দিয়ে বিচার করলে পর দেখা যাচ্ছে যে আসলে কোনো কিছুকে বলবার জন্য তাদের ভাষাটাকে কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে শুধুমাত্র ডেলিভারিং বেবির কনসেপ্টটাতে নিয়ে আসছে। প্রবাবলি দের ইজ অ্যান হিন্ট অফ রেপিং দ্য উইমেন অফ দ্যাট কন্টেম্পোরারি টাইম, অথবা এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে ফিমেলদেরকে রেপ করার যে কনসেপ্টটা তখন চলছিল, সেটাকে উনি সেইভাবে বোঝানোর চেষ্টা করছেন। এটাও হতে পারে এখানটায়। সো গড ক্রিয়েটেড দেম উইথ ইনজেনিউইটি, এবং এখানটাও তিনি ওই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউটাকেও নিয়ে আসছেন, যেটাকে খোঁচানোর চেষ্টা করছেন তিনি, যে সম্ভবত গড তাদেরকে ইনজেনিউয়াস করে তুলেছেন ফিমেলদেরকে। প্রথম কথা, তাদের অ্যাট্রিবিউট বেশি; দ্বিতীয় কথা, তাদের স্যাক্রিফাইস বেশি; 3 নম্বর, তাদেরকে সেই জায়গাটা তৈরি করতে দেওয়া হচ্ছে না। দে আর টর্চার্ড, অর দে ওয়্যার টর্চার্ড। দ্যাট ইজ দ্য রিজন পারহ্যাপস দ্য গড ক্রিয়েটেড দেম উইথ ইনজেনিউইটি। নেক্সট লাইন্সগুলোর মধ্যে আমরা যদি যাই, 31 to 38, 31 to 38 কি আছে? When the head walks, it's too broad, fan-like ears, spread wide and it flies like a bird, beating its wings. When they speak, we can comprehend their language. They speak the language of men. But when the headless body speaks, a voice which no stranger can recognize emits from an orifice of the body. This voice is also accompanied by an odor. বেশ ভালো কথা। এক্সপ্লানেশনের প্রথম পার্টটাতে আমরা ডিহিউম্যানাইজেশনটাকে দেখব, কীভাবে ডিহিউম্যানাইজেশনটা এখানে হচ্ছে। When the head walks, it's too broad, fan-like ears, spread wide and it flies like a bird.
ফলে তার যে কান দুটো এতই বড় যে পাখার মতো কাজ করছে এবং উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তাকে। সুতরাং এই যে হেড যখন হাঁটে এবং তখন কী হয় ঘটনাটা, তার ফ্যান লাইক ইয়ার্সগুলো এমনই ফ্ল্যাপ করে যাতে সে উড়ে যাচ্ছে, ফ্লাইজ লাইক এ বার্ড বিটিং ইটস উইংস, যেন ডানা ঝাপকাতে ঝাপকাতে উড়ে যাচ্ছেন। অ্যাগেন হিউম্যান বডি ইজ টার্নড ইনটু অ্যানিমাল অর বার্ডস, এবং এটা স্ট্রেঞ্জ বার্ড, মানে ইউজুয়াল কোনো বার্ড নয়, স্ট্রেঞ্জ, তার কানগুলো পাখানার মতো। তো সেইখান থেকেও কিন্তু ফার্স্ট লেভেল অফ ডিহিউম্যানাইজেশন হচ্ছে হেড এবং বডিতে দুটো ভাগে ভাগ করা। সেকেন্ড লেভেল অফ ডিহিউম্যানাইজেশন হচ্ছে যে এমনকি এই বডিও ট্রান্সফর্ম করছে একটা বার্ডে। ওয়েন দে স্পিক উই ক্যান কম্প্রিহেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, ভালো কথা, তাহলে ভাষাটা আমাদেরই মতো, সেটা ঠিক আছে। বাট ওয়েন দ্য হেডলেস বডি স্পিক্স আ ভয়েস হুইচ নো স্ট্রেঞ্জার ক্যান রেকগনাইজ এমিটস ফ্রম অ্যান অরিফিস অফ দ্য বডি। অরিফিস অফ দ্য বডি মানে সেই এক্সক্রিশনের পয়েন্ট অফ ভিউটাকে নিয়ে আসছে, যে মনে হচ্ছে যে যখন হেডলেস বডি, অর্থাৎ বডি যখন তার মাথা নেই, সে যখন করছে, এটা একটা ফার্টিংয়ের কনসেপ্টে আসছে, যে ভয়েস নো স্ট্রেঞ্জার ক্যান রেকগনাইজ এমিটস ফ্রম অ্যান অরিফিস অফ দ্য বডি, যেন গ্যাস হয়ে গেছে প্রচণ্ড, তার থেকে ফার্টিংটা হচ্ছে, সেই ফার্টিংয়ের রেফারেন্সটা এখানে আনছে। দ্য ভয়েস ইজ অলসো অ্যাকম্পানিড বাই অ্যান অর্ডার, এবং তার থেকে অত্যন্ত দুর্গন্ধ বেরোচ্ছে। টেকনিক্যালি যদি আমরা ভাবতে চাই তাহলে এই জায়গাটাও যথেষ্ট কঠিন, ভাবনাটা ওরকমভাবে আসে না যে একটা মানুষ কথা বলছে, মানে অড একটা আইডিয়া, একটা মানুষ কথা বলছে, তার কথার মধ্যে থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে যেন সে মনে হচ্ছে যেন সে ফার্ট করেছে। এবার সেটা তো ইউজুয়াল নয় বা ন্যাচারালও নয়, তো এই আনন্যাচারালনেসটাকে উনি দেখাতে চাইছেন, যে একটা বডি কিভাবে কথা বললে পরে, হেডলেস বডি কথা বললে পরে সেটা ফার্টিং হয়। এটার একটা রেফারেন্স হতে পারে যে জনগণের যে মতামতটা, সেই মতামতটা অতটা গ্রহণযোগ্য নয়। আর একটা রেফারেন্স হতে পারে যে যারা ফোর্স করছে তাদের যে মতামতটা, তারাও কিন্তু এরকম অর্ডারাস বা অর্ডার দিয়েই বোঝানো হচ্ছে, সেইখানটাও কিন্তু একটা মেটাফরিক লেভেলের কর্মকাণ্ড থাকতে পারে। কিন্তু এখানটা আমরা যে দেখতে পাচ্ছি আবার হেড এবং বডির যে একটা ডিফারেন্সকে দেখানো হচ্ছে, যে হেড এটা করছে, বডি এটা করছে। যখন সে কথা বলছে, হেড যখন কথা বলছে সেটা একরকম, বডি যখন কথা বলছে সেটা আর একরকম, এটা একটা পয়েন্ট অফ ভিউ আছে। আর একটা পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকমভাবে তৈরি করা হচ্ছে। তার কারণটা হচ্ছে, তার কারণ অন্য কিছু নয়, যে এই ভাষাটা যাতে আঘাত হানতে পারে। এবার যদি ভাষা আঘাত না হানতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা কাজ নেই। আমি যে উদ্দেশ্য কবিতাটা লিখছি সেই উদ্দেশ্য কিন্তু আমার সফল হবে না। এবার যদি উদ্দেশ্য সফল না হয় তাহলে আমার এই ভাষা দিয়েও কোনো লাভ নেই। ভাষাটার উৎপত্তিটাই হচ্ছে সেই জায়গা থেকে যেখান থেকে মানুষের কানে শ্রুতিকটু লাগে। শ্রুতিকটু লাগানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে আমি এখানে খুব একটা রোম্যান্টিক আইডিয়া বা খুব সুন্দর ভাষা দিয়ে খুব একটা সুন্দর জিনিসপত্র তৈরি করতে চাইছি, সেরকম কিন্তু নয়। এখানটাই আমি দেখাতে চাইছি, দেখো কতটা কর্কশ, দেখো কতটা বাজে, দেখো কতটা ডিহিউম্যানাইজিং ইফেক্ট আমি আনতে চাইছি। এইটার জন্য কিন্তু এই ভাষাটাকে এখানে উনি ব্যবহার করছেন, এই যে অ্যাকম্পানিড বাই অ্যান অর্ডার বা এমিটস ফ্রম অ্যান অরিফিস অফ দ্য বডি, এই কনসেপ্টটা এখানে আসছে। পরবর্তী লাইনগুলো আছে 39 থেকে 45 লাইনের মধ্যে। সেই লাইনগুলোর মধ্যে কি আছে, সাচ এ ল্যান্ড ইজ ইন দ্য নিউজ। খুব স্বাভাবিক কথা, সেই ল্যান্ড তো নিউজে থাকবেই। এটা ওনার মাদারল্যান্ডের কথাও বলছে, যেটা সব সময়ের জন্য নিউজের মধ্যেই রয়েছে। আ ল্যান্ড মাচ টকড অ্যাবাউট, এবং যথেষ্ট পরিমাণে এই ল্যান্ড নিয়ে কথোপকথন হচ্ছে। দ্য মুন শাইনস অ্যাট নাইট, দ্য সান শাইনস ইন দ্য আফটারনুন, অ্যাজ ভেরি ন্যাচারাল, যেটা খুব স্বাভাবিকভাবে হয়ে থাকে, নেচারের সাথে কোএক্সিস্ট করছে। মুন নাইটে শাইন করছে, সান শাইন করছে আফটারনুনে। যদিও এই লাইনটা একটুখানি অন্যরকম, কারণ শাইনিংয়ের পয়েন্ট অফ ভিউটা যখন আসছে তখন দিন রাতের কনসেপ্টটার মধ্যে উনি গুলিয়ে দিতে চাইছেন, যে মুন শাইন অ্যাট দ্য নাইট যেন মনে হচ্ছে সান শাইনস অ্যাট দ্য ডে, কিন্তু সান কখন শাইন করছে, আফটারনুনে। এবারে এই কনসেপ্টগুলোকে উনি গুলিয়ে দিতে চাইছেন, যে কো এক্সিস্টেন্সের একটা অদ্ভুত জায়গা উনি তৈরি করতে চাইছেন। দ্যার ইজ নো প্রবলেম অ্যাবাউট পভার্টি। দেখো এখানে পভার্টির কিন্তু কোনো সমস্যা নেই, ঠুকছেন এটা। Dearth of food and clothes is unknown. Some men even surpass maidens, and the yearnings of the body sweat of 6 months. The 6 months old head eats up with a vengeance. এক্সপ্লেনেশনের প্রথম যে পয়েন্ট আসছে, আয়রনি অফ দ্য লাইন্স। আয়রনি তো এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। কেন আয়রনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে এখানে? কারণ উনি এই লাইনগুলোর মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন যে পভার্টি আসলে একটা বিষয় এখানে, এবং সেই পভার্টিটা আম জনতার মধ্যে আছে। মিডাস তো সবাই হতে পারে না, যে এখানে এটা বলছেন উনি, যে সাম মেন ইভেন সারপাস মিডাস, মানে মিডাসের যে ওয়েলথ আছে, যে প্রতিপত্তি আছে, সেটার থেকেও সে অনেকটা বেশি বেরিয়ে গেছে, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে সম্ভবপর নয়, সেটা সম্ভব নয় বলেই এখানে আয়রনিটা রয়েছে। সেকেন্ড হচ্ছে নো পভার্টি ইন দ্য ল্যান্ড। সি, পভার্টি অবশ্যই আছে, এবং নো পভার্টি ইন দ্য ল্যান্ড যখনই তিনি বোঝাতে চাইছেন, তার মানে উনি বোঝাতে চাইছেন যে দেখো আলটিমেটলি এই পভার্টিটা এমন একটা পয়েন্ট অফ ভিউ, যে পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে পিপল আর রিয়েলি সাফারিং
because of food, because of so many other necessary aspects. সেই জন্য বলছে কারণ some men even surpass meters and the earnings of the body sweat of 6 months, the 6 months old head eats up with a vengeance. এবার এই যে বডি সোয়েট অফ 6 months যে মিশছে সেটা কি হচ্ছে 6 months old head যেটা 6 মাসের যে হেড, কারণ 6 মাস তো হেড থাকে 6 মাস বডি, সে কি করছে ইটস আপ উইথ আ ভেঞ্জিয়েন্স। এবার কেন ওয়াই ইটিং উইথ ভেঞ্জিয়েন্স? এই ইটস আপ উইথ ভেঞ্জিয়েন্স হচ্ছে ইডিয়াম, এটা একটা ইডিয়াম যার মানে হচ্ছে যে লার্জ অ্যামাউন্ট কোনো কিছুকে যেন স্পষ্টভাবে চোখের সামনে দেখানোটাই হচ্ছে ইটস আপ উইথ ভেঞ্জিয়েন্স। এবার এই যে 6 মান্থে যে জিনিসটা প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছে, সে এই ভেঞ্জিয়েন্সের সাথে সমস্ত জিনিসটাকেও খাচ্ছে, খাবার মধ্যে দিয়ে লাস্ট গ্রিড এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে এবং এই উইথ দ্য ভেঞ্জিয়েন্স কথাটার মাধ্যমে তার অ্যামাউন্টটাকে বোঝানো হচ্ছে, যেটা একটা লার্জ অ্যামাউন্ট, একটা হিউজ অ্যামাউন্ট, একটা এক্সেসিভ অ্যামাউন্ট যেটা চোখে পড়ে, চোখে বাঁধে, সেই রকম একটা জিনিসকে এখানটায় কিন্তু উনি বোঝাচ্ছেন ইটস আপ উইথ দ্য ভেঞ্জিয়েন্সের মাধ্যমে। এর পরের লাইনগুলোতে আমরা আসি, যেটা 46 to 55, যেটা লাস্ট পার্ট। দেয়ার আর পলিটিক্যাল রাইটস, আ গভর্নমেন্ট ইজ সেট আপ ইন দ্য ল্যান্ড, ডেমোক্রেসি ফাংশনস উইথ টোটাল সাকসেস, অ্যান ইলেকশন ইজ হেল্ড এভরি 5 years. But for the people in this land, there are no names, for the nameless citizens and the nameless representatives govern the land of the half-humans, because whether to give human names to the head or to the body, no one can decide. A land such as this is very much in the news, a land much talked about. ইন্টারেস্টিং পয়েন্ট আছে এখানে, পলিটিক্যাল রাইটস নিয়ে তো অবশ্যই এখানে কথা হবে। দেয়ার আর পলিটিক্যাল রাইটস, আ গভর্নমেন্ট ইজ সেট আপ ইন দ্য ল্যান্ড, ডেমোক্রেসি ফাংশনস উইথ টোটাল সাকসেস। এই যে ডেমোক্রেসি ফাংশনস উইথ টোটাল সাকসেস, এক্সপ্লেনেশনের প্রথম জায়গাটাই হচ্ছে আমাদের সিম্বলিক রিপ্রেজেন্টেশনস। কোথায় আছে সিম্বলিক রিপ্রেজেন্টেশনস? ডেমোক্রেসি ইটসেলফ ইজ এ সিম্বল, কারণ ডেমোক্রেসি আসলেও টোটাল ফাংশন করছে কি না এটা বোঝানোর জন্য সেই আরনিক্যাল পয়েন্ট অফ ভিউটা তিনি আনছেন। বলছে যে গভর্নমেন্ট ইজ সেট আপ ইন দ্য ল্যান্ড, ভালো কথা, গভর্নমেন্ট এখানে আছে, ডেমোক্রেসির দারুণ সাকসেস এখানটায়, ইলেকশন ইজ হেল্ড এভরি 5 years, যেমনভাবে আমাদের সাধারণ জায়গায় ঘটে যে ইলেকশন ঘটে এভরি 5 year যে ইলেকশনটা হয় সেরকমই এখানে হয়। বাট ফর দ্য পিপল ইন দিস ল্যান্ড দেয়ার আর নো নেমস, কিন্তু এখানে নেম নেই। অ্যাগেইন আনাদার ডিহিউম্যানাইজিং এফেক্ট, যে ডিহিউম্যানাইজেশন করা হচ্ছে কারণ এরা হচ্ছে নেমলেস বডি, কারণ তারা হিউম্যান নয়। এবার হিউম্যান হলে তো সেখানে একটা বডির পয়েন্ট অফ ভিউ থাকবে, এখানে এটা হচ্ছে নেমলেস বডি, এবং সেই জন্য এখানে বলছে যে এই যে ল্যান্ড দেয়ার আর নো নেম, সো ফর দ্য নেমলেস সিটিজেন্স দ্য নেমলেস রিপ্রেজেন্টেটিভস গভর্ন দ্য ল্যান্ড of the half-humans. Citizens are nameless, governing body nameless. Why is there no name of the citizens? ঠিক কথা, সিটিজেনদের নাম না থাকার কারণটা হচ্ছে যে সিটিজেন বলে এখানে কোনো অস্তিত্ব নেই, যে আমি তো আমার রাইট টু স্পিক, রাইট টু এডুকেশন, রাইট টু ডু সামথিং, রাইট টু ওয়ার্ক, এইগুলোকে দিয়েই তো আমি আমার এক্সিস্টেন্সটা বোঝাবো। আমার যদি সেগুলো না থাকে আমি আমার এক্সিস্টেন্সটা বোঝাবো কী করে? উনিও ঠিক এই পয়েন্টটা বোঝাতে চাইছেন, যেহেতু আমার এক্সিস্টেন্স এখানে নেই, যেহেতু আই এম আন্ডার প্রেশার, যেহেতু আমার একটা থ্রেট কাজ করছে সবসময়, সেই জন্য এখানটায় কিন্তু আমার নেমলেস সিটিজেন্স, আমি নেমলেস রিপ্রেজেন্টেটিভস গভর্ন দ্য ল্যান্ড অফ দ্য হাফ হিউম্যানস, বিকজ ওয়েদার নেমস টু দ্য হেড অর টু দ্য বডি নো ওয়ান ক্যান ডিসাইড। আর কাকে হিউম্যান বলবে? হয় হেডকে বলতে হবে, না হয় কোথাও বডিকে বলতে হবে। এবার যেহেতু ডিসিশনটা সম্ভবপর নয়, সেই জন্য এটা কি করছে, হিউম্যান নেমস কিন্তু কাউকেও দেওয়া যায়নি। তাহলে যদি বডিকে দিই তাহলে হেড কী করবে, যদি হেডকে দিই তাহলে বডি কী করবে? ডিসিশন মেকিংয়ের অভাব, এটা উনি আবারও ঠুকছেন এখানটায়, যে ডিসিশন মেকিং ইজ নট অ্যান ইজি পার্ট অ্যাট মণিপুর অর ইন মণিপুর। এবার এই যে আন্ডারলাইন হিন্টটা রয়েছে না লাস্ট লাইনে, যেটা যে ল্যান্ড সাচ অ্যাজ দিস ভেরি মাচ ইন দ্য নিউজ, ল্যান্ড মাচ টকড অ্যাবাউট, আলটিমেটলি উনি দেখাতে চাইছেন যে এই রকম একটা ল্যান্ড যেটা হাফ হিউম্যানসের ল্যান্ড, সেই ল্যান্ডটা মনে নিশ্চয়ই আছে, যে একদম শুরুতে যেটা ওনার ইন্টারভিউতে উনি বলেছিলেন যে কিভাবে উনি ইন্সপিরেশনটা নিচ্ছেন। এই ল্যান্ডটার ব্যাপারটাই হচ্ছে এটা, যেটা এত বেশি কথোপকথন হচ্ছে মিডিয়াতে, লোকের মুখে, যেন জিনিসটা খুব একটা ভালো ব্যাপার নয়। সেই জন্য উনি গোটা জিনিসটাকে ছোকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছেন, একটা রিপ্রেজেন্ট করছেন যে দেখো এরা কিন্তু এই রকম, কিন্তু এদের বিষয়গুলি এই রকম নয়। সেই জন্য উনি বিপরীতমুখী আইডিয়াটা নিচ্ছেন, যে হিউম্যান বিংকে ডিহিউম্যানাইজ করছেন, ডিহিউম্যানাইজ করে ওনার ওই পয়েন্ট অফ ভিউয়ের মধ্যে উনি ঢুকিয়ে দিতে চাইছেন তার নিজস্ব কনসেপ্টটা, যেটা রোমান্টিক্যালি নয়, যেটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, যেটা রিয়েলিস্টিক, শিয়ার রিয়েলিজম উইথ আ টাচ অফ আনকনসিয়াস মাইন্ড। এবার এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, যেখানে মনে হচ্ছে যেন একটা ড্রিম ভিশন কাজ করছে, মনে হচ্ছে যেন একটা অদ্ভুত ধরনের জায়গার মধ্যে আমরা ঘেরাটোপের মধ্যে অভ্যস্ত হয়ে রচ্ছি, দিস ইজ সামহাউ আইকনোক্লাস্টিক। উনি এমন একটা মোডের মাধ্যমে এই আইকনোক্লাজমটাকে দেখাতে চাইছেন, ভেঙে দিচ্ছেন, সেই বাউন্ডারিটা উনি ভেঙে দিচ্ছেন,
যে জায়গাটা ছিল সেটাকে টপকে যাচ্ছেন, বিয়ন্ড, হি ইজ ডুইং সামথিং বিয়ন্ড হিজ রিচ, যে কারণে উনি এরকম একটা ভাষার সম্মুখীন হচ্ছেন বা আমরা এরকম একটা ভাষার সম্মুখীন হচ্ছি, যে কারণে উনি এই জাতীয় ভাষাকে চুজ করছেন, যে কারণে পরিস্থিতিগুলোকে উনি এরকমভাবে ব্যাখ্যা করছেন। সেই জন্য উনি বলছেন ল্যান্ড মাচ টকড অ্যাবাউট। ফলে এটার যে আন্ডারলাইং হিন্টটা, যে দেখো মণিপুর ইজ অলওয়েজ ইন দ্য টপিক, হট টপিক, ফলে সাবকনশিয়াস মাইন্ডটাকে, আনকনশিয়াস মাইন্ডটাকে উনি তুলে নিয়ে চলে আসছেন সবার সামনে। এবং সেই জন্য কিন্তু একটা অদ্ভুত রকমের পরিস্থিতি আমাদের চোখের সামনে আসছে যে আরে এটা আবার কেমন ধরনের ল্যান্ড, এটার মধ্যে আবার কি আছে বৈশিষ্ট্য, এইটা বোঝানোটা জরুরি ছিল তার কাছে। তো মোটামুটিভাবে এই জিনিসগুলোই হচ্ছে ল্যান্ড অফ দ্য হাফ হিউম্যান্সের বক্তব্য। হয়তো আরেকটু গভীরে গেলে আরও কিছু পাওয়া যেত। যাই হোক, আমি মোটামুটি এই জিনিসগুলো যেখান থেকে দাঁড় করিয়েছি সেটারও মূল বক্তব্য একটাই, যেটা এটা লাস্ট পার্ট আর কি, ডেমোক্রেসি এক্সিস্ট অ্যাজ এ নেম অনলি। এই যে ডেমোক্রেসিটা আসল সত্যি কথাই তো, এখানে ডেমোক্রেসি তো বলে কোনো ব্যাপার নেই। উনিও তো সেটাই বলছেন, এই যে ডেমোক্রেসি শুধুমাত্র একটা নাম আর অন্য কিছু নয়। ডেমোক্রেসি বলতে যেটা আমরা বুঝি সেটার কোনো অস্তিত্ব এখানে নেই। এবার এই রিসোর্সেসগুলো, যে রিসোর্সেসগুলো আমি এখন দেবো, সেই রিসোর্সেসগুলোর মধ্যে থেকেই আমি এই জিনিসগুলো পেয়েছি। তোমরা চেষ্টা করলে আরেকটু বেটার অবশ্যই কিছু পেতে পারো। রিসোর্সগুলোকে আমি দিয়ে দিচ্ছি যাতে ফার্দার স্টাডির ক্ষেত্রে তোমাদের সুবিধা হতে পারে। যেমন একটা হচ্ছে র্যাশনালিটি, রেজিস্ট্যান্স অ্যান্ড মিমিক্রি টুয়ার্ডস অ্যান অল্টারনেট ডিসকোর্স অফ ভায়োলেন্স অ্যান্ড victimhood from the northeast of India. এটা রিদিমা তিওয়ারি অ্যান্ড প্রজ্ঞা পারমিতা চানি, এনারা দুজন এই জিনিসটাকে কম্পোজ করেছেন। সেকেন্ডটা হচ্ছে একটা ইউআরএল, যেখান থেকে তোমরা যে ইন্টারভিউটা আমি বলেছিলাম সেই ইন্টারভিউটা পাওয়াটা সম্ভব। 3 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, দ্য রেটরিক অফ প্রোটেস্ট অ্যান্ড পলিটিক্স অফ ডিসোনেন্স, আ কম্পারেটিভ স্টাডি অফ Thangjam Ibopishak, I want to be killed by an Indian bullet, and land of the half humans, and মুক্তিবোধ's void and so very far বাই চন্দ্রশেখর দুবে। তিনি এইগুলো নিয়ে স্টাডি করতে গিয়ে ওখানে ল্যান্ড অফ দ্য হাফ হিউম্যান্সের সম্পর্কে খানিকটা রয়েছে, এবং তার আরেকটা রয়েছে, আরেকটাও ইউআরএল, সেখানে পাওয়া যাবে হচ্ছে যে টেক্সটটা রবিঙ্গাঙ্গম যেটা ট্রান্সলেট করেছেন, সেই টেক্সটটা এখানটায় পাওয়াটা সম্ভব। সুতরাং এই হচ্ছে আমাদের মূল বিষয়। যদি আরও গভীরে যেতে চাও, এই জিনিসগুলিকে বা আর্টিকেলগুলোকে একটুখানি পড়লে অবশ্যই আমার মনে হয় কাজ হবে। তো তারপর বিষয়টা সম্পর্কে আর একটু জ্ঞান লাভ করবে। সকলকে ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবার দিন শুভ হোক।